পার্বত্য চট্টগ্রামের ঘটনা তদন্তে কমিটি, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে ছাড় নয়। রাঙ্গামাটিতে প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি। ফেনীতে তথ্য উপদেষ্টা, দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে সতর্ক থাকার আহ্বান। সোনামসজিদ স্থলবন্দরের সাবেক এমপি শিমুল ও তার ভাইয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ, শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং সিরাজগঞ্জে যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন, অপরিকল্পিত বালু উত্তোলনই দায়ী, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাওবো। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি জানান তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার সকাল 10টার দিকে ছাগলনাইয়ার আন্ধার মানিক এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ মোহাম্মদ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান, স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে। এরপর তিনি ফুলগাজী উপজেলার জগৎপুর বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের সতর্ক করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। রাঙ্গামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এরপর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন সফররত প্রতিনিধি দলটি। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। পাহাড়ে শান্তি ফেরাতে আলোচনায় অংশ নিতে শনিবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে দুপুরে রাঙামাটি পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ। দুপুর 12টায় রাঙ্গামাটি সেনানিবাসে পাহাড়ের অস্থিরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে। এদিকে শনিবার সকাল থেকেই পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জন নিহত, অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের শাস্তি দাবিতে এই অবরোধ ডাকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। সমর্থন দেয় ইউপিডিএফও। সংঘর্ষে বাস, অটোরিকশা ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে রাঙ্গামাটিতে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে
মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন প্রশাসনের এখনো তৎপর পতিত সরকারের দোসররা। দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এই সময় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন সংস্কারের বিষয়গুলো নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে না দিয়ে সবার মতামতের ভিত্তিতেই করা উচিত। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। ফখরুল দাবি করেন বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয়। খালেদা জিয়া সুস্থ নন জানিয়ে বিমান ভ্রমণের শারীরিক সক্ষমতা না থাকায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসায় বিলম্ব হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। পলিটিক্যাল যে একটা আপনার বিষয় সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোতে, ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে জরুরি ভিত্তিতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন এই বিষয়ে দ্রুতই আইন মন্ত্রণালয়ের প্রস্তাবও পাঠানো হবে। বিগত সরকারের সময়ে যেসব বিচারক বিচার কাজে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছেন। এ বিষয়ে সতর্ক থাকার জন্য সরকারকে আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে বিচারক নিয়োগে সংস্কার আনতে হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরা। লাখ লাখ মামলা বিচারাধীন, বিচারক সংকটের পাশাপাশি আছে এজলাসের স্বল্পতাও। এমন পরিস্থিতি উত্তরণে 5ই আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের বিচার বিভাগের সব বিচারকদের অভিভাষণ আয়োজন করেন প্রধান বিচারপতি, যেখানে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিম্ন আদালতের বিচারকরা 2100 বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন। উঠে আসে বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়টি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বিগত সরকারের আমলে যে সমস্ত বিচারকরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তারা ভালো জায়গায় পদায়ন হয়েছে। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের সাথে বসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কারের কথা জানিয়ে বিচার বিভাগকে ব্যবহারে রাজনৈতিক কালচার থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে আলাদা সচিবালয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথাও জানান প্রধান বিচারপতি। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব
প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন করার কথা জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নিউ ইয়র্কে দেখা হবে না মোদি ইউনূসের। বৈঠকের কোনো সম্ভাবনা নেই। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হবার সম্ভাবনা আছে পররাষ্ট্র উপদেষ্টার। ব্যয় সংকোচের জন্য এবার জাতিসংঘের সীমিত সংখ্যক প্রতিনিধি যাচ্ছে বলেও জানান তিনি। সাধারণ পরিষদে ডক্টর ইউনূসের বক্তব্যে জুলাই বিপ্লব ও শান্তি প্রতিষ্ঠা গুরুত্ব পাবে বলে জানানো হয়। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। নদী দখলমুক্ত করতে প্রতিটি জেলায় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় নদী থেকে বালু উত্তোলনের প্রক্রিয়া বন্ধ সহ প্লাস্টিক, পলিথিন ব্যাগ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। আমরা পলিথিন, প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রক্রিয়া শুরু করেছি। আপনারা সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন। সম্পৃক্ত হবার কিছু উপায় আছে। আপনাদের অফিসে, দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ আর রাখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। এর মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা চলছে। আগামীকাল রোববার থেকে ঢাবিতে ক্লাস শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি। এদিকে ফজলুল হক মুসলিম হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে 5 বছরের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিবগঞ্জের সাবেক এমপি শিমুল ও তার ভাই পলাশের বিরুদ্ধে। দুজনের হাতেই ছিল বন্দর সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসত নির্যাতনের খড়গ। অভিযোগ আছে অবৈধ আয়ের টাকা পাচার করেছেন বিদেশে। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। 2018 সালের সংসদ নির্বাচনে জয়ী হয়েই সোনা মসজিদ বন্দরে নজর পড়ে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার ভাই পলাশের। শ্রমিক থেকে শুরু করে C&F এজেন্ট ও আমদানি রপ্তানি গ্রুপের সব কমিটিতে নিজেদের পছন্দ মতো লোক বসিয়ে মাতেন লুটপাট ও কমিশন বাণিজ্যে। তাদের থাবা থেকে বাদ পড়েনি বেসরকারি পানামা পোর্টও। ক্ষমতার প্রভাবে সোহেল এন্টারপ্রাইজের মাধ্যমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে ফাঁকি দিত শত কোটি টাকার শুল্ক। একই কায়দায় কমিশনের বিনিময়ে শুল্ক ফাঁকির ব্যবস্থা করে দিত অন্যদেরও, যার কারণে বন্দরের রাজস্ব আয় নেমে আসে অর্ধেকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়েন শিমুল পলাশ। সিন্ডিকেট করে ওনারা চাঁদাবাজি, ধোঁকাবাজি, ওয়ার সিন্ডিকেটে যারা আছে তারাই কিন্তু মনে করেন চাঁদাবাজি করে। আমাদের রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিয়েছে শুধু এদের দূরত্বের কারণে।
দুই ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার উপর চলত নির্যাতন। শিমুল পলাশের দাপটে তার ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ এই বন্দরে ব্যবসা করতে পারেনি। দ্রুত তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ছাত্র সেতুল করার জন্য বাকি কোনো সংস্থার সাথে কোনো দিন যৌথ কোনো মিটিং বা ফল সব আলোচনা আমাদের সাথে হয়নি। ক্রস করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ, মাঝাল অবস্থা, অনেকে দেউলিয়ার পথে চলে গেছে। 100 থেকে 300 কোটি টাকার মতো দুর্নীতি তারা ভাগ বাটোয়ারা দুর্নীতি করে টাকাটা আত্মসাৎ করেছে। অনিয়ম দুর্নীতি তুলে ধরার কারণে আমাকে হয়রানি, এবং শুধু এইটা না, আমাকে তারা ডিজিএফ এর কার্যালয়ে রাজশাহীতে তুলে নিয়ে যায় এবং আমাকে ইন্টারোগেট করে। গণ অভ্যুত্থানের পর সিঙ্গাপুরে পালিয়ে যান সাবেক এমপি শিমুল ও তার ভাই পলাশ। মুঠোফোনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন পলাশ। 1 বছর 7 মাসে এমন একটা দিন দেখা হতো যে কোনোদিন আমি কোর্টে গেছি বা কোর্টে কাউকে অর্ডার করেছি, এরকম কোনো প্রমাণ আছে দেখো, খোঁজ নিয়ে দেখো যে আমি এরকম কিছু করেছি কিনা। এখন সব সময় খারাপ যাচ্ছে, মানুষ হয়তো বলতে পারে, কিন্তু এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। অনিয়ম দুর্নীতি বন্ধ করে এই বন্দরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ধস দেখা দিয়েছে কাজীপুরের মেঘা এলাকার নদীর ডান্তির রক্ষা বাঁধে। এর জন্য এলাকাবাসী নদীতে ক্যানেল সৃষ্টি হওয়ার পাশাপাশি অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সহকর্মী সায়েম উদ্দিনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে কাজীপুরের মেঘাই এলাকার নদীর ডান্তির রক্ষা বাঁধের 70 মিটার এলাকা। সম্প্রতি নদীর ডান্তির রক্ষা বাঁধে এ ধস দেখা দেয়। 2015 সালে যমুনা নদী ভাঙন রোধে এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান্তির রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প। বর্তমানে নদীর পূর্ব পাড়ে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ের তীর রক্ষা বাঁধে। সম্প্রতি পানির প্রবল স্রোত ও ঢেউ বাড়ায় এ বাঁধে ধস দেখা দেয়। এদিকে ভাঙন রোধে সেনাবাহিনীর সহযোগিতায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এটা প্রত্যেক বছরে আমাদের এরকম সমস্যা হয়, যখনই পানি একটু বেশি হয় তখন বাঁধ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি। এটার প্রতিকার করার জন্য বালু উত্তোলন বন্ধ করতে হবে। তাড়াতাড়ি যদি না সারা হয় তাহলে এই এলাকা ধরে উঠে যাবো, 5-6 এলাকার মানুষজন থেকে নেব না। আমরা কিভাবে থাকা যাবো, কিভাবে শান্তিত যাবো, সেই ব্যবস্থাটা আমরা চাই। আমরা মনে করেন যে যাতে দেশের মালক দেশই থাকতে পারি। নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা আশা করতেছি ফার্দার ভাঙন এক্সটেনশন হবে না, এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করতেছি। যে পর্যন্ত এখানে ভাঙনের রিস্কটা কমে না যায় এই পর্যন্ত আমরা কাজ করব, এবং এলাকার লোকজনকে আমরা আতঙ্কিত না হওয়ার জন্য আমরা আশ্বস্ত করতেছি আমরা এই কাজ ভাঙনটা আমরা কন্ট্রোল করব। পশ্চিম পাড়ে হুমকির মুখে থাকা কয়েকশো পরিবারের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। শারদীয় দুর্গাপূজার সামনে রেখে প্রতিমা কারিগরদের ব্যস্ততা বাড়ছে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা ফুটিয়ে তুলছেন তারা। কদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, ফলে দেশ জুড়ে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কুমিল্লায় দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। এবছর জেলায় 17টি উপজেলায় 755টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। মাটির প্রতিমাও, আলকাশারের প্রতিমা, ওরিয়েন্টালের প্রতিমা, সব ধরনের প্রতিমাই চলে। আমাদের ভিতরে বিভিন্ন অত্যাচারে আসে, বিভিন্ন সমস্যা হয়। এর জন্য আমাদের প্রশাসন যারা আছে তারা যাতে আমাদেরকে সুন্দরভাবে
নির্দেশনা দিয়ে আমাদের শারদীয় দুর্গা উৎসব যাতে সুন্দরভাবে আমরা নতুন সরকারের কাছে যাতে উপহার দিতে পারি। মানিকগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। কারিগরদের দম ফেলার ফুরসত নেই। মানিকগঞ্জের 7টি উপজেলায় 510টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সুষ্ঠুভাবে পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরাও পূজা উদযাপন পরিষদ বিভিন্ন মন্দিরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। তার মধ্যে নারী পুরুষের আলাদা যাতায়াতের ব্যবস্থা, পর্যাপ্ত বিকল্প আলোর ব্যবস্থা এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাদ্যযন্ত্রটি বাজবে সেই বাদ্যযন্ত্রের মধ্যে যেন কোনো প্রকার অশ্লীল গান বাজানো না হয়, শুধুমাত্র ভক্তিমূলক ধর্মীয় সঙ্গীত বাজানো হয়। এই বিষয়টির প্রতি আমরা খুব নজর দিয়েছি। 2 অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। 9 অক্টোবর ষষ্ঠী, 10 অক্টোবর সপ্তমী, 11 অক্টোবর অষ্টমী ও 12 অক্টোবর নবমী, 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে বিশৃঙ্খলার উস্কানি দেওয়ার অভিযোগে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাবিব খান, আলকাস মোল্লা, আজহারুল ইসলাম, মজিদুল ইসলাম ও রাসেল তালুকদার নামে 5 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা তৈরিতে উস্কানির অভিযোগ রয়েছে। আটকদের অধিকাংশ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এদিকে আজ আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে এখনো বন্ধ রয়েছে 16টি কারখানার। এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় TNZ নামে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 33 লাখের সংস্কার কাজ করা হচ্ছে প্রায় 3 কোটি টাকায়, তাও আবার খোদ রাজুক চেয়ারম্যানের বাংলো। আর দরপত্র ছাড়াই সংস্কার কাজ প্রায় শেষের পথে। তাই এখন ঠিকাদারের বিল পরিশোধ ও কাজ বৈধ করতেই নতুন করে দরপত্র আহ্বান করা হচ্ছে। তবে এইসবের কিছুই জানে না বলে দায় এড়িয়ে যাওয়ার ফোন দিয়ে আসছেন রাজুকের সদ্য বিদায়ী চেয়ারম্যান। গুলশানের এই বাড়িটি রাজুক চেয়ারম্যানের জন্য বরাদ্দ। সবাই এটাকে চেয়ারম্যান বাংলো বলেই জানে। এই বাংলোতেই ওঠার কথা ছিল সদ্য নিয়োগ বাতিল হওয়া ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চুক্তিবদ্ধ হওয়া সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের। গেল 5 এপ্রিল নিয়োগ পাওয়ার পরে এই চেয়ারম্যানের জন্য বাংলোটি সংস্কার করে বাস উপযোগী করার উদ্যোগ নেয় রাজুক। একটি কমিটি গঠন করে প্রকৌশল বিভাগ পরিদর্শনে গিয়ে বাংলোটি সংস্কারের জন্য 30 লাখ টাকা সংস্কার ব্যয় নির্ধারণ করে। রাজুকের সভায় ভবনটি সংস্কার করা আর নতুন ডিজাইন করার নির্দেশনা দেয়া হলো, সেটা অমান্য করে সংস্কার কমিটি। করেনি কোনো নকশাও। কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ ও সদস্য সচিব রাহাত মুসলিমিনের মৌখিক নির্দেশনায় কাজ পায় রূপসা অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স NDA। আহ্বান করা হয়নি কোনো উন্মুক্ত দরপত্র। নিয়ম অনুযায়ী বাংলোর সংস্কার কাজ না হওয়া ও অনুমোদন না থাকায় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাউসার রাজুক চেয়ারম্যানের কাছে চিঠি দেন। তবে রাজুক চেয়ারম্যান তার উত্তর না দিয়ে উল্টো চিঠি প্রত্যাহারের চাপ দেন। চেয়ারম্যানের চাপে 9 জুন নির্বাহী প্রকৌশলী চিঠিটি প্রত্যাহার করেন। এদিকে বাংলোর সংস্কার কাজ শেষের দিকে আসায় ব্যয় বাড়িয়ে 2 কোটি 85 লাখ টাকার একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, যা এখনো অনুমোদন পায়নি। দরপত্র ছাড়াই কিভাবে এই ঠিকাদার কাজ পেল আর কেনই বা সংস্কার ব্যয় প্রায় 9 গুণ বাড়ানো হলো, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দেশ টিভির টিম রাজুক মুখপাত্রের কাছে গেলে তিনি এই বিষয়ে কিছুই জানান না বলে এড়িয়ে যান। পরামর্শ দেন চেয়ারম্যানের সাথে কথা বলার। তার কথা অনুযায়ী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের কাছে গেলে তিনিও কথা বলতে রাজি হননি। এটার ভিতরে অনুশোধন সারও তো নতুন, মানে এটা তো আগে থেকে কাজ চলতেছে, এটা বিস্তারিত একটু সারও একটা কমিটি কথা বলার। চেয়ারম্যানের অগোচরে এমন কাজ করা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর জানতে দেশ টিভির টিম মুখোমুখি হয় একজন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞের। তিনি জানান, চেয়ারম্যানের সুপারিশ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। কেন এই অনিয়ম খোদ রাজুকের মধ্যেই তার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান এই বিশেষজ্ঞ। আর ছিল 30 লক্ষ টাকার বাজেট, রিপেয়ার রিনোভেশন, সেখানে 30 লক্ষ টাকার বাজেট এক্সিড করে 3 কোটি টাকা পর্যন্ত করতে গেছে। সেটা অবশ্যই চেয়ারম্যানের সুপারিশ তার রিকোয়ারমেন্টস অনুযায়ী করছে, তার চাহিদা অনুযায়ী তারা এটা করেছে।
এদিকে এখন ই টেন্ডারের মাধ্যমে দরপত্র ছাড়া কাজ দেয়াকে বৈধ করার পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে যুবলীগের পদ রিকশা চালকও হয়েছেন কোটিপতি। এখন দামি গাড়ি আর পরিবার সহ বিলাসবহুল জীবনযাপন তার। বলছিলাম পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার কথা। দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে কিশোরদের হাতেও আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে এই জুয়েল। তাকে নিয়ে অনুসন্ধান করেছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। একাধিক দামি গাড়িতে চলাফেরা, ছেলে মেয়ে অধিকাংশ সময়ই থাকে দুবাই, আমেরিকা। তাদের রয়েছে একাধিক বিলাসী গাড়ি, পরিবার সহ অবসর সময় কাটান উন্নত দেশগুলোতে। তিনি পল্লবীর রিকশা চালক জুয়েল রানা। 15 বছরের ব্যবধানে শত কোটি টাকার মালিক এখন জুয়েল। রহস্য জানতে পল্লবীতে দেশ টিভির অনুসন্ধানী টিম। 15 বছর আগে বাউনিয়া বাঁধের এখানেই ছিল জুয়েলের রিকশার গ্যারেজ। এলাকাবাসীর কাছে জুয়েল এখনো রিকশা জুয়েল নামেই পরিচিত। চোরা রিকশার ব্যবসা করতো, আর রিকশা আমার গ্যারেজে ভাড়া ছিল, 4টা রিকশা ছিল। বাড়ি আমার জুয়েল ভাড়া চালাইছে। তবে রিকশার প্যাডেল ঘুরিয়ে নয়, এখানকার আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার আনুগত্যে থানা যুবলীগের সাধারণ সম্পাদক হয় জুয়েল। আর পদ পেয়ে মিরপুর জুড়ে ত্রাসের রাজত্ব তৈরি করায় কপাল খুলেছে তার। বাউনিয়া বাঁধ আর পল্লবী এলাকায় ঘুরলে অসংখ্য অভিযোগ মেলে স্থানীয়দের ঘরবাড়ি দখলের। বাঁধ সংলগ্ন এ 3 তলা বাড়িটি প্রথমে দখল ও পরে জোরপূর্বক দলিল দিতে বাধ্য করে জুয়েল। একইভাবে এখনো দখলে রেখেছে পাশের 2 তলা বাড়ি ও কিছু দোকান। 22 দল করছে, 8/24 দল করছে বাড়ি জুড়ে না ক্ষমতার জুড়ে দল করছে। এরকম অনেক এতিম গো বাড়ি দখল করছে। আমরা বাসা ছিলাম না, আমরা ডরে 9-10 বছর এই এলাকা ছাড়াইছিলাম। কিছুটা সামনে গেলে আবারও অভিযোগ দখলের। তবে রিকশার নেশা যেন এখনো যায়নি জুয়েলের। একটি বাড়ির অর্ধেকটা দখলে নিয়ে করেছেন রিকশার গ্যারেজ। একটা ভুয়া কাগজপত্র নিয়ে আসছিল যে আমি নাকি তাতে বায়না করছি যে এটা বিক্রি করার জন্য বা আদার্স এগুলির জন্য। তো এখানে গণ্যমান্য লোকদেরকে নিয়েও বসছিলাম। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আমি যদি বায়না করে থাকি বায়নাপত্রটা দেখাক। তার দখল থাবা থেকে বাদ পড়েনি ব্যবসা প্রতিষ্ঠানও। ফুটপাতেও চাঁদাবাজি করতেন জুয়েল। তার অন্যতম সহযোগী খলিল ওরফে বোতা খলিল প্রতিদিন এভাবে চাঁদা তুলত ফুটপাত থেকে। মাসে 3000 নিত। মাসে 3000? হ্যাঁ। রেগুলার নিত না মাসে নিত। আগে এই জায়গায় আপনার মনে করেন যে দেখা গেছে এক দোকান থেকে 50 টাকা 60 টাকা করে নিত। পল্লবীর মাদক ব্যবসায়ও একক আধিপত্য তৈরি করে জুয়েল। মাদক বিক্রেতাদের অধিকাংশরাই তার আনুগত্যে থাকেন। নারী দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ও ছিল জুয়েল বাহিনীর অন্যতম কাজ। কিশোরদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাইরাদে ও ভৈরাদে নামে আলাদা 2টি কিশোর গ্যাং তৈরি করে জুয়েল, যারা জুয়েলের নির্দেশে হরহামেশাই পিটিয়ে বা কুপিয়ে আহত করত যে কাউকে। অবশ্য এখন গা ঢাকা দিয়ে আছে জুয়েল। জুয়েল ও তার বাহিনীর বিচারের দাবিতে একাধিকবার জুতা আর ঝাড়ু মিছিল করেছে অতিষ্ঠ এলাকাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পার্বত্য চট্টগ্রামের ঘটনা তদন্তে কমিটি, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে ছাড় নয়, রাঙ্গামাটিতে প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ফেনীতে তথ্য উপদেষ্টা, দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে সতর্ক থাকার আহ্বান। সোনাবস্তি স্থলবন্দরে সাবেক এমপি শিমুল ও তার ভাইয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ, শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং সিরাজগঞ্জে যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন, অপরিকল্পিত বালু উত্তোলনই দায়ী, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাব। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন
www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।